শরীফ ওসমান হাদী তিনি শহীদ হওয়ার আগে যত না গ্রামে গঞ্জে পৌঁছাইছেন, শহীদ হওয়ার পরে একেবারে পুরো বাংলাদেশ কাভার করছে, সবার অন্তরে অন্তরে পৌঁছায় গেছে। পাখির মতো গুলি করে হত্যা করা হয় বিএসএফ কর্তৃক, সেই দিকে স্মরণ করিয়ে দেয়। সীমানা কেন্দ্রিক যে রাজনীতি, ভূ রাজনৈতিক যে চেতনা, অর্থাৎ ভারতীয় আগ্রাসনের যেই বিরোধী যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কিন্তু তার ছদ্মনাম যে ব্যবহার করেছেন ওখানের মধ্যে লুকিয়ে আছে। তিনি যে কাজগুলো শুরু করেছেন এগুলো তো বিপ্লবী কাজ, যে কালচারাল সাংস্কৃতিক বিপ্লব শুরু করেছেন উনি। রাজনৈতিক বিপ্লব না, কেবলই সাংস্কৃতিক বিপ্লবের কথা বলতেন। এবং কালচারাল সেন্টারের মধ্য দিয়ে তিনি চাইছে ভারতীয় যে কালচারালটা ঢুকানো হচ্ছে আমাদের বাংলাদেশে। নানা ধরনের এখানে প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তারপরে উদীচি, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, নানাভাবে এগুলোর মাধ্যমে ভারতীয় যে হেজেমনিটা এখানে আমদানি করা হয়। ফলে এগুলোকে ঠেকানোর জন্যে আপনি ইট পাটকেল এবং বোমা মাইরা কিন্তু ঠেকানো সম্ভব না। এই যে বিল্ডিং ভাঙা, তাদেরকে উপর ধ্বংসযজ্ঞ চালানো এবং সেবোটাইজ করা, এভাবে না। উনি চাইছেন যে এই সাংস্কৃতিক যে আধিপত্যবাদ, এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে পাল্টা শক্তি অর্জন করতে হবে, আর পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হবে, পাল্টা লিটারেচার তৈরি করতে হবে, হ্যাঁ, পাল্টা চিন্তাশীল তৈরি করতে হবে, পাল্টা রাজনৈতিক বয়ান হাজির করতে হবে, পাল্টা বিপ্লবী তৈরি করতে হবে। এগুলার একটা প্যাকেজ হচ্ছে কালচারাল সেন্টারটা। এবং এই কালচারাল সেন্টারের মধ্য দিয়ে তিনি আমি বেশ কয়েকবার ওনার কালচারাল সেন্টারে গিয়েছি, হাদিবের সাথে দেখা হয়েছে। ওখানকার লিটারেচারগুলো আপনারা দেখবেন, মানে কোন ধরনের লিটারেচার রাখা হয়েছে। আপনার একটা লাইব্রেরি কিংবা একটা বইয়ের ঘর যদি আপনি পরিদর্শন করেন, বুঝতে পারবেন যে কোন ধরনের বার্তাটা তিনি দিতে চান মানুষের কাছে। এখানে সবগুলো দেখবেন হচ্ছে বিশেষ করে ভারতীয় আগ্রাসন বিরোধী যে সমস্ত রাজনৈতিক বয়ানগুলো আমাদের বাংলাদেশে নির্মাণ করার কথা, এই ধরনের বই এবং সাহিত্যগুলো রাখা হয়েছে এবং সেগুলো এখানে ইনক্লুড করা হচ্ছে। সুতরাং আপনি একটা আগ্রাসন বিরোধী যদি একটা জার্নি করতে চান, আপনি বোমা নিয়ে আগ্রাসন বিরোধী জার্নি বন্ধ করতে পারবেন না, আপনি অস্ত্রশস্ত্র নিয়ে বন্ধ করতে পারবেন না। আপনাকে সেটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে পৌঁছাইতে হবে। রাষ্ট্রীয় যে কাঠামোটা, এটাকে যদি আপনি বদলে দিতে চান তাহলে বিপ্লবীর খুব দরকার, বিপ্লবীর কোনো বিকল্প নেই। শরীফ ওসমান হাদী শিখিয়ে গেছেন যে কিভাবে রাজনীতিবিদও হওয়া যায়, আবার বিপ্লবীও হওয়া যায়। আবার তিনি চিন্তাশীল ছিলেন, তিনি লেখক ছিলেন। যে সীমান্ত শরীফ যে নামটা তিনি ব্যবহার করেছেন তার বইয়ে, সীমান্ত যখন বলা হয় তখন আপনাকে কল্পনা করতে হবে যে সেই ফেলানি হত্যার কাঁটাতারে ঝুলিয়ে দেওয়া সেই লাশের কথা। সীমান্তের মধ্যে যে একজন কৃষককে, বাংলাদেশে একজন মানুষকে দেখলে যে পাখির মতো গুলি করে হত্যা করা হয় বিএসএফ কর্তৃক, সেই দিকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ সীমানা কেন্দ্রিক যে রাজনীতি, ভূ রাজনৈতিক যে চেতনা, অর্থাৎ ভারতীয় আগ্রাসনের যেই বিরোধী যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কিন্তু তার ছদ্মনাম যে ব্যবহার করেছেন ওখানের মধ্যে লুকিয়ে আছে। সুতরাং এটা কেবলই একজন রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে সম্ভব না, এটা বিপ্লবী না হলে। আবার বিপ্লবীর সঙ্গে তিনি একজন চিন্তাশীল, সোকল্ড যারা বুদ্ধিজীবী, আপনি বুদ্ধিজীবী শব্দটার আমি ঘোর বিরোধী, যদি বুদ্ধিজীবীও বলেন তাহলে তিনি একজন বুদ্ধিজীবীও ছিলেন, একজন চিন্তাশীল ছিলেন, রাষ্ট্র নিয়ে তিনি ভাবতেন এবং সেই ভাবনাগুলো আমাদের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে জীবিত হাদির চেয়ে মৃত হাদি হাজার গুণে শক্তিশালী, কারণ তিনি আমাদের জন্য আদর্শের একটা নতুন বার্তা দিয়ে গেছেন। এই বার্তাটা নতুন প্রজন্মকে যেভাবে প্রলুব্ধ করেছে, বৃদ্ধ মানুষকেও, আমাদের যে পূর্ববর্তী যারা প্রজন্ম ছিল তাদেরকেও একটা নতুন রাজনৈতিক চেতনা জাগিয়ে দিয়েছে। আপনারা জানেন যে গতকালকে আমরা যে জানাজার মাঠে গেলাম, ওখানে তরুণরা যেমন কান্না করছে, বৃদ্ধ মানুষেরা, আমাদের বয়স্ক অভিভাবক টাইপের যারা আছেন তারা কিন্তু সমানে কান্না করতেছে, একদম শিশুর মতো করে কান্না করছে। ফলে তিনি যেই আবেদনটা সৃষ্টি করতে পেরেছেন, এটা নট পলিটিক্যাল, এটা সাথে সাথে একটা বিপ্লবীও। ঠিক, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বুকে ধারণ করতেন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যখন ভূমিকা রাখতে হবে তিনি সোচ্চার ছিলেন। আমাদের সমবয়সী একজন মানুষ, উনি বলে দিচ্ছেন যে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, ভারতীয়
হর্তাকর্তারা, ভারতীয় দালালরা আমাকে হত্যা করতে পারে, কিন্তু আমার সন্তানটাকে দেখে রাখবো। ঠিক আছে, তার একটা বাচ্চা আছে, খুবই ছোট শিশু বাচ্চা, তার নাম ফিরনাস। বলছে তাকে তাকে আমার মতো করে বিপ্লবী বানায়া তুইল। আমি যেমন করে ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, রাষ্ট্রের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যেভাবে কথা বলি, সেভাবে তোমরা বানায়া তুইল। সুতরাং যারা বিপ্লবী, যারা শহীদি তামান্না লালন করেন, তারা কিন্তু বুঝতে পারেন যে তিনি যে কোনো সময় আল্লাহর কাছে নজরানা হাজির করবেন। সুতরাং আমাদের সেই উসমান হাদি ভাইয়ের মধ্যে বিপ্লবের যে চেতনার যতটুকু থাকা দরকার সবটাই আমরা খুঁজে পাই। সুতরাং আমরা উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, এবং তিনি আমাদের জন্য যে আদর্শ দেখিয়ে গেছেন, এই রাষ্ট্রকে কীভাবে ঢেলে সাজানো যায়, এই রাষ্ট্রকে গোলামির যেই শেকল থেকে কিভাবে আমরা ভেঙে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সেটা 5 আগস্টের পর শরীফ ওসমান হাদির চেয়ে খুব বড়, বিশাল এবং এর চেয়ে বড় কোনো আদর্শ আমি অন্তত খুঁজে পাই না।